গণতন্ত্র নাকি নির্বাচন জেতার মেশিন? গত এক দশকে ভারত কি উন্নয়নের পথে হেঁটেছে, নাকি স্রেফ ভোট খোট আর নোটের এক গোলক ধাঁধায় বন্দী হয়েছে? যেই দেশে বেকারত্বের পাহাড় জমলেও প্রধানমন্ত্রীর পোশাকে লেগে থাকে রাজকীয় চমক, যেখানে ঘরের মাঠে 5 কেজি রেশনের দয়া আর বিদেশের মাটিতে হারানো কূটনৈতিক মর্যাদা, সব মিলিয়ে রাষ্ট্রীয় শাসকের অপ্রতিরোধ্য রথ কি এবার সত্যি থমকে যাবে? আসন্ন বিধানসভা নির্বাচনগুলো কি শুধুই একটা ভোট, নাকি নরেন্দ্র মোদীর রাজনৈতিক সাম্রাজ্যের ওয়াটারলু? পর্দার আড়ালের সেই বিস্ফোরক সত্য আজ সবটা জানাবো। নমস্কার, আমি মধুরমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। আগে চলুন ইতিহাসে। 1815 সালে বেলজিয়ামের ওয়াটারলুতে একটি বিখ্যাত যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট ব্রিটিশ এবং প্রুশিয়ান বাহিনীর কাছে চূড়ান্তভাবে পরাজিত হন। সেই পরাজয়ের মাধ্যমেই নেপোলিয়নের বিশাল সাম্রাজ্যের পতন ঘটে। তার বিশ্বজয়ের স্বপ্নও খান খান হয়ে যায়। তাই যখন বলা হয় কোনো নির্বাচন বা পরিস্থিতি কারোর জন্য ওয়াটারলু হতে পারে, তার অর্থ হলো সেই লড়াইটি তার রাজনৈতিক কেরিয়ারের শেষ এবং সবচেয়ে বড় পরাজয় ডেকে আনতে পারে। ইতিহাসের পাতা থেকে সরাসরি একটা কঠিন প্রশ্নে আসি। বিজেপির চেয়েও নরেন্দ্র মোদীর নিজের জন্য রাজ্যের বিধানসভা নির্বাচনগুলো জেতা এখন কেন বেশি জরুরি হয়ে পড়ল? কেন দেশের প্রধানমন্ত্রীর রাজনৈতিক অস্তিত্ব এখন স্রেফ কয়েকটা ভোটের লড়াইয়ের উপর এসে দাঁড়িয়েছে? পরিস্থিতিটা বিশ্লেষণ করলে ছবিটা পরিষ্কার হয়ে যাবে। গত 12 বছরের মোদী জামানার খতিয়ান যদি দেখেন, তবে কয়েকটা বিষয় স্পষ্ট। অর্থনৈতিক ফ্রন্ট, সরকার কার্যত দিশেহারা, বিদেশ নীতি হাতে বলার মতন বিশেষ কিছু নেই। সামাজিক পরিস্থিতি, মেরুকরণের রাজনীতি আন্তর্জাতিক স্তরে ভারতের উজ্জ্বল ভাবমূর্তিকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। এক কথায় বললে, গত এক দশকে মোদী সরকারকে কোনোভাবেই সফল বলা যাচ্ছে না। তাহলে এই সরকারের টিকে থাকার রসায়নটা কি? এই পুরো সাফল্যের ইমারত দাঁড়িয়ে আছে মাত্র 3টে স্তম্ভের ওপর: ভোট, খোট আর নোট। প্রথমত ভোট। সাধারণ মানুষের আবেগ উস্কে কিভাবে ভোট ছিনিয়ে নিতে হয়, নরেন্দ্র মোদী সেই কলায় এতটাই পটু যা ভবিষ্যতে ইতিহাসের পাতায় জায়গা পাবে। দ্বিতীয়ত খোট। হিন্দিতে খোট মানে খুঁত ধরা। কোনো বিরোধী নেতার কোথায় দুর্বলতা আছে, কার ঘাড়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার খাড়া ঝোলানো যায়, সেই খুঁত খোঁজার খেলায় এই সরকার সিদ্ধপীঠ। বিপক্ষকে কোণঠাসা করাই এদের প্রধান হাতিয়ার। আর সবশেষে নোট, সেটা কিষাণ নিধির টাকা হোক বা ভোটের আগে 5 কেজি রেশন, কিংবা প্রতিটি ভোটের সময় পোস্টার লাগানো থেকে শুরু করে সভায় লোক জমায়েত, অঢেল টাকা বিলি করা, সরাসরি জনগণের হাতে সুকৌশলে টাকা পৌঁছে দিয়ে ভোট বৈতরণী পার করা বর্তমান ক্ষমতার আসল পরিচয়। সেই টাকা জোগানোর জন্য এটিএম এর ভূমিকায় 2 থেকে 3 জন গৌরী সেন সদা প্রস্তুত। ভোট এলেই তারা এটিএম অবতারে প্রকট হবে, বিনিময় দেশের প্রায় সমস্ত ঠিকা হস্তগত করবে। নিখুঁত চিত্রনাট্যের মতন এই এক চমৎকার বন্দোবস্ত। মজার বিষয় হলো, এই ভোট খোট আর নোটের ফর্মুলায় নির্বাচন জেতা হয়তো সম্ভব, কিন্তু একে দিয়ে কোনো দেশের উন্নয়ন বা সরকারের সাফল্য নিশ্চিত করা যায় না। পৃথিবীর কোনো গণতন্ত্রে এমন উদাহরণ নেই, অথচ আজ ভারতের দুর্ভাগ্য এতটাই যে আস্ত একটা গণতন্ত্রকে স্রেফ একটা নির্বাচন জেতার মেশিনে, যাকে বলে ভোটতন্ত্রে বদলে দেওয়া হয়েছে। যখন গণতন্ত্র ইলেকট্রোক্রেসি বা স্রেফ ভোট জেতার তত্ত্বে পরিণত হয় আর নির্বাচন জেতাকেই সাফল্যের একমাত্র মাপকাঠি ধরা হয়, তখন বুঝবেন গণতন্ত্রের মূল আদর্শগুলো মুখ থুবড়ে পড়েছে। এই ব্যবস্থায় গৌরী সেনদের দেদার লাভ হয়, কিন্তু সাধারণ খেটে খাওয়া মানুষের কপালে জোটে বিগ জিরো, জোটে চরম অসহায়ত্ব আর চরম দারিদ্র। এটা আমি বলছি না, অক্সফামের সর্বশেষ রিপোর্ট বলছে ভারতের মোট সম্পদের 40%ই কুক্ষিগত করে রেখেছে দেশের মাত্র 1% ধনী। ভারতের অর্ধেক জনসংখ্যা অর্থাৎ প্রায় 70 কোটি মানুষের হাতে আছে দেশের মোট সম্পদের মাত্র 3%। গত এক দশকে ভারতে বিলিয়নিয়ারের সংখ্যা দ্বিগুণ হয়েছে।
সাধারণ মানুষের আয় যখন থমকে গেছে, তখন ধনকুবেরদের সম্পদ বৃদ্ধির গতি 3 গুণ স্পিডে বাড়ছে। অক্সফ্যাম বলছে, ভারতের এই 1% ধনীর ওপর যদি মাত্র 2 থেকে 3% ওয়েলথ ট্যাক্স বসানো যেত, তবে সেই টাকা দিয়ে দেশের কোটি কোটি অপুষ্টিতে ভোগা শিশুর খাবার আর কয়েক লক্ষ প্রাইমারি স্কুলের শিক্ষকের বেতন অনায়াসেই দেওয়া সম্ভব ছিল। কিন্তু সরকার সেই পথে হাঁটেনি। হাঁটলে তখন ভোট এলেই কে এটিএম এর ভূমিকায় অবতীর্ণ হবে। অতএব দেশের গরিব মানুষের নিয়তি আটকে আছে সরকারি দেওয়ায় ওই 5 কেজি রাশনে। এখানে রাষ্ট্র আর নাগরিকের সম্পর্কটা আর অধিকারের নয়, বরং এটা হয়ে দাঁড়িয়েছে দাতা আর গ্রহীতার সম্পর্ক, অর্থাৎ সরকার দাতা আর আপনি তার দয়ার পাত্র। ভয়ঙ্কর ব্যাপার হলো, রাষ্ট্রীয় শাসকদের এই টাকা দিয়ে ভোট কেনার মডেল এখন সংক্রামক ব্যাধির মতন অন্য দলগুলোর মধ্যেও ছড়িয়ে পড়েছে। তারাও ভাবছে নীতি দিয়ে ঘন্টা হবে, তার চেয়ে নগদ টাকা বিলিয়ে দাও। চলুন বিহার, ভোটের ঠিক আগে মহিলাদের অ্যাকাউন্টে 10,000 টাকা ঢোকানো হলো। পুরো নির্বাচনটাই তখন হয়ে গেল নীতির বদলে 10,000 টাকার লড়াই। চলুন আসাম, হেমন্ত বিশ্ব শর্মা সরকারও একই পথে হাঁটছে। চলুন পশ্চিমবঙ্গ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারও সেই কিস্তিতে টাকা দেওয়ার ফর্মুলাতেই আস্থা রাখছে। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা সকলেই এই পথে হাঁটছে। 90-এর দশকে বিহারে লালু প্রসাদ যাদব গরিব র্যালির মাধ্যমে মানুষের দারিদ্র্যকে পুঁজি করে যে রাজনীতির বীজ বপন করেছিলেন, আজ জাতীয় স্তরে নরেন্দ্র মোদী সেটাকেই আরো চকচকে মোড়কে বড় আকারে পরিবেশন করছেন। ক্ষমতার এই দাতা গ্রহীতা খেলা আসলে সাধারণ মানুষের উন্নয়ন নয়, বরং তাদের অভাবকে নির্বাচনী ঢাল হিসেবে ব্যবহার করার এক নিষ্ঠুর কৌশল। 90-এর দশকে লালু যাদব বিহারের মানুষের দারিদ্র্যকে জনসমক্ষে প্রদর্শন করে সেটাকে একটা ব্র্যান্ড বানিয়েছিলেন। লক্ষ্য ছিল একটাই, ভোট ব্যাংক। আজ জাতীয় স্তরে নরেন্দ্র মোদী ঠিক সেই ফর্মুলাটাই প্রয়োগ করেছেন। দেশে আকাশ ছোঁয়া অর্থনৈতিক বৈষম্য আর আঞ্চলিক ভেদাভেদ বাড়ছে, আর সরকার সেটাকেই সুকৌশলে নিজেদের পক্ষে কাজে লাগাচ্ছে। মোদি জামানায় আর্থিক বৈষম্যের দাওয়াই খোঁজার বদলে এক অদ্ভুত ডুওপলি বা দ্বৈত শাসন কায়েম হয়েছে। রাজনীতির ময়দানে যেমন দুজন, কর্পোরেট জগতেও ঠিক তেমনই দুই বন্ধুর আধিপত্য। দেশের যাবতীয় ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে শুরু করে সম্পদ সবই ঘুরে ফিরে ওই দুজনের হাতেই তুলে দেওয়া হচ্ছে। তাতে যারা বাধা দিচ্ছে তাদের জন্য তো তদন্তকারী সংস্থার ডান্ডা সদাই প্রস্তুত। লক্ষ্য করে দেখুন, দেশের অধিকাংশ বিমানবন্দর এখন একজনের কবজায়। সমুদ্র বন্দরগুলোর ম্যানেজমেন্টও সেই বিশেষ ব্যক্তির হাতেই। এমনকি অন্য কোনো সিমেন্ট কোম্পানি বা শিল্প প্রতিষ্ঠানকেও নানা ছুতোয় ওই নির্দিষ্ট গোষ্ঠীর হাতেই হস্তান্তর করা হচ্ছে। একসময় তো কৃষকদের উপর কর্পোরেট থাবা বসানোর জন্য আইনও আনা হয়েছিল, যা প্রবল জনরোষের মুখে সরকার শেষমেশ প্রত্যাহার করতে বাধ্য হয়। আসলে এই সরকার উন্নয়নের স্বপ্ন দেখিয়ে সাধারণ মানুষকে 5 কেজি রেশনে আটকে রেখে দেশের বড় বড় সম্পদগুলোকে গুটি কয়েক ঘনিষ্ঠ পুঁজিপতির পকেটে ভরে দিচ্ছে। এটাই হলো বর্তমান ভারতের ক্রোনি ক্যাপিটালিজমের আসল চেহারা। দেশের বড় অংশের তরুণ প্রজন্মের দিকে তাকান, হয় রিক্সা চালানো, না হলে বাইকে ঘরে ঘরে ডেলিভারি করা। যুবকদের সঠিক কাজ নেই, আছে শুধু সাম্প্রদায়িক মেরুকরণের মিছিলে সামিল হওয়া, কপালে ধর্মীয় পট্টি বেঁধে কার মূর্তি কত ফুট লম্বা হলো সেই শৌর্য গাথা গেয়েই তাদের দিন কাটছে। ক্ষমতার কারবারিরা তরুণদের স্রেফ ভোটের লেঠেল বানিয়ে ছেড়ে দিয়েছে। গত 50 থেকে 60 বছরের মধ্যে সবচেয়ে বড় বেকার বাহিনী ভারতে তৈরি হয়েছে। হ্যাঁ, বিশ্বের বৃহত্তম কর্মহীন যুব সমাজ এখন আমাদের দেশেই মাথা চাড়া দিচ্ছে। আর উদ্ভাবন বা ইনোভেশন, সেখানে আমরা কার্যত বিগ জিরো। আমরা গর্ব করি রাফাল নিয়ে, কিন্তু সেই রাফালের কলকবজা থেকে শুরু করে প্রযুক্তি সবই বিদেশের। একটা সামান্য মোবাইল ফোন, ইয়ারফোন, এমনকি সাইকেলের পার্টস পর্যন্ত আমাদের বিদেশ থেকে ইম্পোর্ট করতে হচ্ছে। ভারতের ম্যানুফ্যাকচারিং সেক্টর আজ ল্যাংড়াচ্ছে। চীনের সস্তা পণ্য আমাদের বাজারকে এমনভাবে গিলে খেয়েছে যে দেশীয় শিল্পী নিজে মাল বানিয়ে বিক্রি করার চেয়ে চীন থেকে 5 টাকায় পণ্য এনে তাকে 10 টাকায় বিক্রি করার মধ্যে বেশি মজা পেয়ে গেছে। এদিকে মোদী সরকারের নজর শুধু নির্বাচনের দিকে। ভোট এলেই দেখা যায় প্রধানমন্ত্রীকে আসামের চা বাগানে শ্রমিকদের সাথে পোজ দিতে, কিংবা পশ্চিমবঙ্গে গিয়ে রবি ঠাকুরের পংক্তি আওড়াতে। তিনি যে রাজ্যে যান সেখানকার পোশাক পরেন। পোশাক বদলে কি জনজীবন বদলে যায়?
আসল সমস্যাগুলো ঢাকা দিতে এই ফ্যাশন শো দেশবাসী আর কত দেখবে? আসলে দেশের অর্থনীতি গোল্লায় যাক, কর্মসংস্থান রসাতলে যাক, মোদি ম্যাজিকের মূল মন্ত্র একটাই, ভোটতন্ত্র। মানুষের অভাব আর বেকারত্বকে ছাপিয়ে এই ইলেকশন ট্যুরিজম আর কতদিন চলবে? ফর্মুলা একদম পরিষ্কার, যেখানে সরাসরি জেতা সম্ভব সেখানে ঠিক আছে, আর যেখানে জেতা যাচ্ছে না সেখানে বিধায়ক কেনা বেচা করে অন্য রাজ্যের রিসর্টে পাঠিয়ে দাও। এমনকি বিশাল জনমতে নিয়ে আসা নীতিশ কুমারের মতন জননেতাকেও মাস তিনেকের মধ্যে রাজ্যসভায় পাঠিয়ে ক্ষমতা কুক্ষিগত করতে এদের হাত কাঁপে না। কিন্তু গোল বেঁধেছে বাংলায়। পশ্চিমবঙ্গকে গুজরাট লবি শাসন করবে এটা বাংলার মানুষ সহজে মেনে নিতে রাজি নয়। ঠিক এই জায়গাতেই সংঘাত চরমে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল সরাসরি নির্বাচন কমিশন আর অমিত শাহকে এক পাল্লায় দাঁড় করিয়ে দিচ্ছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে একটা সাংবিধানিক প্রতিষ্ঠানকেও এখন একটি বিশেষ রাজনৈতিক দলের অঙ্গ বলে মনে হচ্ছে। নির্বাচন কমিশন সূত্রের খবর, পশ্চিমবঙ্গে বিচারাধীন 60 লক্ষাধিক ভোটারের মধ্যে 1 এপ্রিল পর্যন্ত প্রায় 49,62,850 জনের নিষ্পত্তি হয়েছে। তার মানে 45% ব্যক্তির নাম বাদ পড়ে থাকলে মোট বাদের সংখ্যাটা এখনো প্রায় 86 লক্ষ। বাকি প্রায় 11 লক্ষের মধ্যে বাদের হার একই থাকলে সংখ্যাটা 90 লক্ষ পার করে যেতে পারে। কত জীবিত মানুষকে মৃত দেখিয়ে নাম কেটে দেওয়া হয়েছে, কত সহস্র গরিব জেনুইন ভোটার শুধু কাগজের অভাবে নিজেদের নাগরিক প্রমাণ করতে পারেননি বলে নাম ডিলিটেড হয়েছে। এটাও এক আশ্চর্য ফর্মুলা। গতকাল উত্তরবঙ্গের জনসভায় তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশন এবং বিজেপিকে নিশানা করে বলেছেন, মোদিজি মানুষকে লাইনে দাঁড় করাতে ভালোবাসেন, এবার ভোটের লাইনে দাঁড়িয়েই তার জবাব দিতে হবে। দিল্লির জমিদারদের জামানত বাজেয়াপ্ত করতে হবে। এবার তাকান আন্তর্জাতিক পরিস্থিতির দিকে। বড় অদ্ভুত লাগে যখন দেখি বিশ্বের বৃহত্তম গণতন্ত্র আর জনবহুল দেশ হওয়া সত্ত্বেও ভারত ইরান ইসরায়েল সংকটে কোনো মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে পারছে না। উল্টো দিক থেকে পাকিস্তান আর চীন আর ইরানের সাথে আলোচনার টেবিলে বসে দালালি করার সুযোগ পাচ্ছে। ঘরের মাঠে ভোট জেতার নেশা কি তবে আমাদের বিদেশের মাটিতেও পাওয়ারলেস করে দিল? ভাবলে অবাক লাগে যে পাকিস্তান সারা বিশ্বে সন্ত্রাসের ফ্যাক্টরি হিসেবে পরিচিত সেই দেশ আজ ইরান ইসরায়েল সংকটে মধ্যস্থতা করার সুযোগ পাচ্ছে। এমনকি তাদের প্রধানমন্ত্রী আর বিদেশমন্ত্রীর সোশ্যাল মিডিয়া পোস্ট খোদ ডোনাল্ড ট্রাম্পের মতো নেতারা এন্ডোর্স করছেন। আর ভারত, আমরা আমাদের আন্তর্জাতিক মর্যাদা আর প্রভাব কোথায় হারিয়ে ফেললাম? এটা কি বর্তমান সরকারের এক চরম কূটনৈতিক ব্যর্থতা নয়? পাকিস্তানের কথা বাদই দিন, নেপালের সাথে কি আগের উষ্ণতা আছে? বাংলাদেশ, মায়ানমার বা শ্রীলঙ্কার সাথে কি ভারতের সম্পর্ক সহজ আছে? প্রতিবেশীদের সাথে যদি আপনার সম্পর্ক আদায় কাজকলায় হয় তবে সেই বিদেশ নীতিকে কোনোভাবেই সফল বলা যায় না। এদিকে আন্তর্জাতিক সংকটের আঁচ এখন আমজনতার রান্নাঘরে পৌঁছে গেছে। যুদ্ধের দোহাই দিয়ে এখন পেট্রোল পাম্পে কেরোসিন তেল বিক্রির নোটিফিকেশন বের করতে হচ্ছে। রান্নার গ্যাসের জন্য শহরের মনে মনে লাইন পড়ছে, গোটা দেশ এখন লাইনে দাঁড়ানোর দেশে পরিণত হয়েছে। আসলে 5 কেজি রাশনের দয়ায় অভ্যস্ত করে দিয়ে জনগণের প্রতিবাদী সত্তাকেই ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। মানুষ যাতে নিজেদের মৌলিক অধিকার নিয়ে প্রশ্ন তুলতে না পারে তার জন্যই সরকার নির্বাচন নামক জাঁকজমকপূর্ণ উৎসবকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়। ব্যর্থতা ঢাকতে ভোটের হাওয়া তোলাটাই এখন দস্তুর। আর এখন তো নতুন ফন্দি আটা হচ্ছে, ওয়ান নেশন ওয়ান ইলেকশন। কেন? যাতে বারবার এই অগ্নি পরীক্ষা দিতে না হয়। একবার ভোটে জিতে 5 বছরের জন্য ক্ষমতার ব্ল্যাঙ্ক চেক পকেটে পোড়াই আসল উদ্দেশ্য। কিন্তু এই ছক কি সব জায়গায় খাটবে? যখন দেশের অর্থনৈতিক বৃদ্ধি থমকে গেছে, বিদেশ নীতি মুখ থুবড়ে পড়েছে, আর শাসক দলের শাখা সংগঠনগুলো দিনরাত সাম্প্রদায়িক মেরুকরণের বিষ ছড়াচ্ছে, তখন কি শুধু একটা মুখ দিয়ে সমস্ত ব্যর্থতা ঢাকা সম্ভব? প্রশাসনিক সমস্ত ব্যর্থতাকে শুধু নির্বাচনী সাফল্যের চাদর দিয়ে কতদিন ঢেকে রাখা সম্ভব? প্রশ্নটা আরো গভীর। এই সরকার কি তবে তার আয়ু ফুরিয়ে ফেলেছে? ক্ষমতার পাল্লা যখন টলমল করে তখন সবচেয়ে আগে যেটা টের পায় জোট সঙ্গীরা। নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডু কি তবে সেটা বুঝেই এই 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলের জন্য অপেক্ষা করছেন? মোদি বরাবরই একটা কৌশলে ওস্তাদ, বিপত্তি ঘটার আগেই সেটাকে ডিফিউজ করে দেওয়া। কিন্তু এবার পরিস্থিতি আলাদা। আসামে হয়তো বিজেপি লড়াইয়ে আছে, কেন্দ্রশাসিত পুদুচেরিও কার্যত তাদের পকেটে, কিন্তু বাকি রাজ্যে তাদের ঝুলি কার্যত শূন্য।
যদি সত্যি আসামের বাইরে বিজেপি বড় ধাক্কা খায়, তবে মোদিজির জন্য মান বাঁচানোর রাস্তা থাকবে না। শেষের পথে একটা বেদনাদায়ক সত্যি বলি, যদি এই পরিস্থিতিতেও বিজেপি বাংলায় জিতে যায়, তবে এই দেশের কতজন মানুষ বিশ্বাস করবে যে সেই নির্বাচনটা সত্যি অবাধ এবং সুষ্ঠু হয়েছে? প্রশ্নটা রয়েই গেল। মনে রাখবেন, ইতিহাস কাউকে ক্ষমা করে না। এই আসন্ন বিধানসভা নির্বাচনগুলো কিন্তু নরেন্দ্র মোদীর জন্য ওয়াটারলু হিসেবেও প্রমাণিত হতে পারে। মনে রাখবেন, আজ যে নির্বাচনকে আপনারা স্রেফ একটা ইভেন্ট মনে করছেন, সেই জনমতই কাল আপনাদের রাজনৈতিক ওয়াটারলু লিখে দিতে পারে। আজ এই পর্যন্তই। আগামী পর্বে দেখা হবে অন্য কোনো বেদনাদায়ক সত্যি নিয়ে। ততক্ষণ ভাবুন আর নিজেকে প্রশ্ন করুন। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্টে শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ। শুধু নামই যথেষ্ট।